আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এর সবাইকে স্বাগতম। এতদিন আমরা শুধু বর্ণ এবং শব্দ নিয়ে খেললাম। বর্ণ এবং শব্দ নিয়ে খেললাম। তো আমাদের আগের যে 10টা ভিডিও 1 থেকে 10 পর্যন্ত আমরা শুধু বর্ণ এবং শব্দ নিয়ে খেললাম। আজ থেকে বাক্য নিয়ে খেলা শুরু। বাক্য। আজ থেকে যে পড়াশোনাগুলো আমরা করব এগুলো হচ্ছে বাক্য নিয়ে, মানে হচ্ছে টেন্স পড়ব। অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আমাদের আগের 10টি ভিডিও দেখে প্র্যাকটিস করে তারপরে এই ভিডিও দেখবেন। নাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে শুরু করা যাক। এখন আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্ট আসে কোন রকমে টেনে টেনে এসএসসি পাস করছে বা এইচএসসি পাস করছে, অথবা অনেক দিন পড়াশোনার সাথে নাই, ছাত্র জীবনে টেন্স কি জিনিস বা বাংলায় যেটা কাল, এটা বুঝেই নাই, কোন রকমে মুখস্থ করে কাজ চালাইছে। ছাত্র জীবনেও আসলে বুঝেই নাই এটা কি জিনিস। এখন এই সমস্ত ঝামেলা আমাদের ঘাড়ে চলে আসে। তাকে আগে বোঝানো লাগে টেন্স কি জিনিস, তারপরে জাপানিজ ভাষার টেন্স পড়াইতে হয়। তো জীবনে কোনোদিন এই ছাত্র জীবনে কোনোদিন পড়েও নাই, বুঝেও নাই, ঢোকেও নাই মাথায় কোনোদিন টেন্স কি জিনিস। দেখো এখন জাপানি পড়তে এসে এখন তো ক্লিয়ার না বুঝলে তো হয় না। এই জন্য আমাদের আগে টেন্সটা বুঝাই নিতে হয়, হুট করে জাপানি ভাষার টেন্সে ঢোকানো যায় না। এখন টেন্স বা কাল, এটাকে বুঝতে হবে আপনারা আসলে এটা আসলে কি জিনিস। এখন আপনি যেইভাবেই কথা বলুন, আপনি যেইভাবেই কথা বলুন না কেন, অথবা যেইভাবেই আপনি বাক্য লেখেন না কেন, আপনি ৩ ভাবে লিখতে পারবেন। আপনার কথা বা বাক্যগুলা হয় বর্তমানের থাকবে, না হইলে অতীতের থাকবে, কোন অতীতের থাকবে, অতীত থাকবে হয় অতীতের, কথাগুলা হয় অতীতের থাকবে, আর না হইলে ভবিষ্যতের থাকবে কথাগুলা। না হইলে ভবিষ্যতের থাকবে। আপনি চেষ্টা করে দেখেন, আপনি যেই ধরনের কথা বলেন অথবা যেই ধরনের বাক্য লিখেন না কেন, এই ৩ কালের, এই যে ৩ কাল, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, এই ৩ কালের বাইরে আপনি কথা বলতেও পারবেন না, আপনি লিখতেও পারবেন না। পৃথিবীর কোনো ভাষাতেই না। আপনি পৃথিবীর যেই ভাষাতেই কথা বলেন, হয় বর্তমান কালে কথা বলেন, আমি খাই, আমি খাচ্ছি, সে ঘুমায়, সে ঘুমাচ্ছে, যেইভাবেই আপনি কথা বলেন, সে ঘুমিয়েছিল, সে ঘুমাচ্ছিল, সে ঘুমাবে। আপনি এই তিনের বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটার বাইরে আপনি যাইতে পারবেন না। সর্বোচ্চ আপনি এই তিনটারই বিভিন্ন ফর্মস আছে। বর্তমান কালের যেমন বাংলায় সাধারণ বর্তমান, ইংরেজিতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই ৩ কালের বাইরে, এই ৩ ধরনের বাক্যের বাইরে আপনি লিখতেও পারবেন না, আপনি বলতেও পারবেন না। এইটাই হচ্ছে টেন্স। অর্থাৎ টেন্স হচ্ছে আপনি যত রকমের কথা বলেন অথবা যত রকমের কথা আপনি লিখেন, এই যে লিখেন আপনি, এই ৩ কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই ৩ কালের বাইরে আপনি লিখতে পারেন না। এই যে ৩ কালের বাইরে যে আপনি লিখতে পারেন না, আপনার যে একটা সীমাবদ্ধতা আছে, এইটাই হচ্ছে টেন্স। পৃথিবীর সব ভাষাতেই বর্তমান কালেরও বাক্য আছে, অতীত কালেরও বাক্য আছে, ভবিষ্যৎ কালেরও বাক্য আছে। এর বাইরে আপনি যাইতে পারবেন না। পৃথিবীর যেই ভাষাতে যান না কেন। জাপানি ভাষাতেও সেম। জাপানি ভাষাতেও সেম। কোনো পার্থক্য নাই। আপনি এর বাইরে যাইতে পারবেন না। চাইলেও আপনি যাইতে পারবেন না। ঠিক আছে? আপনি একবার চেষ্টা করে দেখুন। আপনি যে একটা বাক্য বলুন মনে মনে, দেখবেন হয় বর্তমানের, না হইলে অতীতের, না হইলে ভবিষ্যতের। এই ৩ কালের, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই ৩ কালের বাইরে আপনি যাইতে পারবেন না। এটাই মূলত টেন্স। আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এর সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা পড়ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স এই দুটো টেন্স আমরা গত ক্লাসে পড়ছিলাম। তো এগুলো আবার একটু স্মরণ করাই দেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণভাবে কোনো কাজ হয়, বর্তমান কালে কোনো সাধারণ ভাবে কোনো কাজ হয়, ওইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, সে ফুটবল খেলে। এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স কিরকম? ফিউচার ইনডিফিনিট টেন্সের শেষে বে, ব, ব, তারপরে হচ্ছে বেন, বা, এগুলা থাকে। যেমন আমি ভাত খাবো, তুমি তুমি ভাত খাবে, তিনি ভাত খাবেন, খাবেন, তুমি ভাত খাবা, তুমি ভাত খাবা, এরকম তুমি ভাত খাবা, এরকম। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স জাপানিজ গঠনে কি? গঠনে কি আমরা পড়ছিলাম? হ্যাঁ বোধক বাক্যগুলো আমরা পড়ছিলাম। হ্যাঁ বোধক বাক্যগুলো পড়ছিলাম, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আমরা পড়ছিলাম। আর হচ্ছে প্রশ্নবোধক বাক্যগুলো আমরা পড়ছিলাম। প্রশ্নবোধক বাক্য পড়ছিলাম, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারো ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো আমরা পড়ছিলাম। অ্যাফার্মেটিভ নাবোধক পড়ছিলাম না, কারণ নাবোধকের জন্য আমরা আলাদা আছে, আলাদা আমাদের ভিডিও আছে, ওই ভিডিওতে আমরা পড়বো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এর গঠন কিরকম ছিল? গঠন ছিল টপিক, টপিক, তার সাথে একটা ওয়া পার্টিকেল, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাথে একটা ও পার্টিকেল, অবজেক্টের সাথে ও পার্টিকেল, তারপরে হচ্ছে ভার্ব, ভার্বের কোন ফর্ম? ভার্বের মাস ফর্ম, ভার্বের মাস ফর্ম। এইটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বোধক বাক্যের গঠন। যেমন আমি ভাত খাবো, ওয়াতাশি ওয়া গো গোহান ও তাবেমাস, তাবে মাস, তারপর একটা মারু। আর ইন্টারগেটিভ সেন্টেন্স পড়ছিলাম, যে মাসের সাথে ইন্টারগেটিভ সেন্টেন্স, মাসের সাথে আপনি একটা কা লাগাই দিবেন। মাছের সাথে একটা কা লাগাই দিলেই তাহলে ওটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। মাছের সাথে একটা কা। যেমন আমি কি ভাত খাই? ওয়াতাশি ওয়া গোহানু তাবে মাস্কা, আমি কি ভাত খাই? তো ওদের প্রশ্নবোধক করা হয় কা দিয়ে, কা দিয়ে ওদের প্রশ্নবোধক বাক্য করা হয়। যেমন এটা তো মাছ, মাছ ভার্ব ছিল, যদি দেশ থাকতো দেশ, যেমন যদি দেশ দিয়ে বাক্য হইতো দেশ, যেমন নারা সুন্দর শহর, তাহলে নারা, নারা ওয়া, নারা ওয়া কি রে, কি রে দেশ, নারা সুন্দর শহর। যদি এটাকে প্রশ্ন করতাম তাহলে হইতো নারা ওয়া কি রে, কি রে দেশকা, নারা সুন্দর শহর কি? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের শেষে হয় মাস থাকবে, না হইলে
দেশ থাকবে সাধারণত, অন্য কিছু কিন্তু থাকে, সাধারণত মাছ অথবা দেশ থাকবে, এদের সাথে কা লাগাই দিলেই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো আজকে আমরা পড়বো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটো টেন্স আমরা আজকে পড়বো। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি জিনিস এটা একটু আপনাদের মনে করাই দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা ছিল, এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে বাংলায় বলতো পুরা ঘটিত বর্তমান, পুরা পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান মানে হচ্ছে যে যে বর্তমানের কাজটা যেটা ঘটে গেছে, যেমন আসলে এটা অতীত, সংজ্ঞায় ছিল এরকম যে কাজ, যে কাজ যে কাজ সম্পন্ন হয়েছে, যে কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এখনো বর্তমান আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসেন দুই একটা উদাহরণ দিই তাহলে এই কথাটা, যে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে, দুই একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যদি বলি আমি খেয়েছি, আমি, যেমন আমি ভাত খেয়েছি, আমি দেখেছি। এখন এই বাক্যগুলা দেখেন, আমি এসেছি। এখন এই বাক্যগুলো একটু খেয়াল করে, এই বাক্যগুলা কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি খেয়েছি, আমি দেখেছি, আমি এসেছি, কিন্তু এইটা আপনি যখন একজন শ্রোতাকে বলেন যে আমি ভাত খেয়েছি, আমি এটা কখন বলি? আমি এমন একজনের কাছে বলি, যেমন মনে করেন উম, আমার বাবা আমাকে নিয়ে এক জায়গায় যাবে, তো আমি খাওয়ার পর উনি আমাকে নিয়ে যাবে, তখন আমি খাওয়ার পর ওনাকে যে বলতেছি হ্যাঁ আমি ভাত খেয়েছি। এখন যাওয়া যাক, আমি ভাত খেয়েছি, এখন এই যে আমি যে ওনাকে বললাম এখন ভাত খেয়েছি, ওই খাওয়ার রেশটা কিন্তু আমার ভিতরে এখনো আছে। যখন আমি বলতেছি যে আমি যদি এখন বলি যে আমি ভাত খেয়েছি, তার মানে খাওয়ার রেশটা আমার এখনো আছে। আমি দেখেছি, আমি দেখেছি, যদি বলি যে আমি দেখেছি, এই যে দেখার রেশটা আমার ভিতরে এখনো আছে। আমি এসেছি, এসেছি মানে এইমাত্র এসেছি, অর্থাৎ যে কাজটা কিছু সময় আগে ঘটছে, কিছু সময় আগে ঘটছে কিন্তু তার ফল এখনো আছে, যখন আপনি বলতেছেন তখন ওইটার রেজাল্টটা একদমই হয়ে জানে, অর্থাৎ এটাকে বলা হয় নিকট অতীত। অর্থাৎ একটা টার্ম হচ্ছে নিকট অতীত, নিকট, নিকট অতীত। আর যদি বলেন যে আমি খেয়েছিলাম, এটা অনেক আগের, আমি ভাত খেয়েছিলাম। আমি দেখেছিলাম, এটা দিয়ে বোঝা যায় অনেক আগের, এটা অনেক আগের। আমি এসেছিলাম, এটা দিয়ে বোঝায় যে এটা অনেক আগের। অর্থাৎ একটা হচ্ছে নিকট অতীত, আর একটা হচ্ছে দূরবর্তী অতীত, দূরবর্তী অতীত। নিকট অতীত যেটা, নিকট অতীত একটা হচ্ছে দূরবর্তী অতীত। নিকট, নিকট অতীত যেটা, সেইটার ভার্বের শেষে এসি, এস, আসি, আছেন, আছে, এগুলা থাকে। যেমন আমি খেয়েছি, খেয়েছি, তুমি খেয়েছ, তিনি খেয়েছেন, তিনি খেয়েছেন,
সে খেয়েছে, এরকম আছি, আছো, আছি, আছেন, এই ধরনেরই থাকে। অর্থাৎ কাজটা শেষ হয়েছে, কাজটা কিন্তু শেষ হয়েছে, এরকম বোঝায়। তিনি গিয়েছেন, তিনি এসেছেন, এসেন, এরকম কাজটা শেষ হয়েছে এরকম বোঝায়। অর্থাৎ এগুলা দিয়ে নিকট অতীত বোঝায়, যে কাজটা সামান্য সময় আগে শেষ হয়েছে, এটা এগুলা দিয়ে বোঝায় নিকট অতীত, নিকট অতীত। আর খেয়েছিলাম, লাম, খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, লাম, লে, সে খেয়েছিল, ল, তারপরে তিনি খেয়েছিলেন, লেন, লাম, লে, ল, লেন, এগুলা থাকে। অথবা আমি যাইতাম, তাম, তে, ত, তেন। পাস্টের দুইটা রূপ, একটা হচ্ছে লাম, লে, ল, লেন দিয়ে, আর হচ্ছে তাম, তে, ত দিয়ে। এটা অতীতকালের অভ্যাস বুঝাইলে তাম, তে, ত, তেন। আর অতীতকালের রেগুলার অতীতের কোনো কাজ হইলে তাহলে লাম, লে, ল, লেন, এগুলা দিয়ে। এগুলা হচ্ছে, এগুলো হচ্ছে দূরবর্তী অতীত, দূরবর্তী অতীত। এখন বাংলা ভাষার গ্রামার, বাংলা ভাষার গ্রামার, বাংলা ভাষার গ্রামার এবং ইংরেজি, এই দুইটা ভাষার গ্রামার, এই এরা মনে করে যে নিকট অতীত, নিকট অতীত এবং দূরবর্তী অতীত দুইটা এক হইতে পারে না। অর্থাৎ যে কাজটা কিছুক্ষণ আগে ঘটছে, যার ফল এখনো আছে, এইটা আর যেটা অনেক আগে ঘটে গেছে কাজ, এইটা, এই দুইটা অতীতের অতীত এক হইতে পারে না। এটা কারা বিশ্বাস করে? ইংরেজরা, ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার, যে এই দুইটা অতীত কখনোই এক হইতে পারে না। এই জন্য নিকটবর্তী অতীত যেটা, এটাকে ইংরেজিতে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট যেটা নিকটবর্তী অতীত কিন্তু তার ফল আছে, প্রেজেন্ট পারফেক্ট। বাংলায় বলে পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। আর দূরবর্তী অতীত, এটা বলে পাস্ট ইনডিফিনিট, যেটা পাস্ট ইনডেফিনিট বা সাধারণ অতীত। এখন বাংলা এবং ইংরেজিতে একই, কিন্তু জাপানিজদের দর্শন হচ্ছে যা অতীত, যা অতীত, যা অতীত তা অতীতই। এটা নিকটবর্তী অতীত হোক আর দূরবর্তী অতীত হোক, যা নিকট অতীত তা অতীতই। যা আগে ঘটে গেছে কাজ, ওটা অতীত, ওটা আর নিকটবর্তী দূরবর্তী নয় ওদের কাছে। নিকটবর্তী, নিকটবর্তী অতীত, অতীত এবং দূরবর্তী অতীত, দূরবর্তী অতীত, দুইটার মানে ওদের কাছে পাস্ট। তো এই কনসেপ্টটা ক্লিয়ার করা জরুরি। এখন এই জন্যে আমরা বাংলা ভাষায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যদি আমরা বাংলা ভাষায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা যে জাপানিজ ব্যবহার করব, বাক্য ব্যবহার করব, আমরা ফার্স্ট ইনডিফিনিটের জন্যও সেই একই বাক্য ব্যবহার করব জাপানিজ ভাষায়, একই ব্যবহার করব। এখন দেখেন তাহলে গঠনটা কি। যদি বলি যে আমি, আমি খেয়েছি, আর যদি বলি যে আমি খেয়েছিলাম, দুইটার জাপানিজ একই, সেম। এই দুইটার জাপানিজ কিন্তু সেম, কারণ ওদের কাছে খেয়েছি আবার খেয়েছিলাম একই। তাহলে আমরা তো চিন্তা যখন করি তখন তো আমরা বাংলায় করি, কখনো আমাদের আমার খেয়েছি, কখনো আমার খেয়েছি বলতে হইতেছে, কখনো আমি খেয়েছিলাম বলতে হইতেছে। তাহলে খেয়েছিলাম ওরা তো এক এক দিয়ে করে, কিন্তু আমরা কিভাবে পার্থক্য করব? ওরা তো একটা বাক্য লিখবে, এখন ওটা দিয়ে খেয়েছি বুঝাচ্ছে না খেয়েছিলাম বুঝাইতেছে, আমরা কিভাবে বাংলা ভাষাভাষীরা আমরা কিভাবে বুঝবো? এখন আমরা বুঝবো কয়েকটা শব্দ দেখে। যেমন ইংরেজি দিয়ে বোঝাই, তাহলে আপনার সুবিধা হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকতো?
জাস্ট এই শব্দটা থাকতো, জাস্ট, জাস্ট আমি এই মাত্র কাজটি করেছি বা আমি এই মাত্র খেয়েছি। জাস্ট মানে এই মাত্র, এই মাত্র। তারপরে থাকতো আরেকটাই থাকতো অলরেডি। অলরেডি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি। এটার মানে হচ্ছে ইতোমধ্যে, ইতোমধ্যে অলরেডি কাজটা শেষ হয়ে গেছে এরকম, ইতোমধ্যে। তারপরে ছিল আরেকটা ছিল ইয়েট, ইয়েট, ইয়েট মানে হচ্ছে এখনো, 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 এখনো। এখন ইয়েট মানে হচ্ছে এখনো, এখনো খাও নাই, এখনো খাও নাই, এরকম। এখন ইয়েট এইটা থাকতো। তারপর ইভার, ইভার বা এভার। এখন এটা থাকতো, এটার মানে হচ্ছে, এটার মানেও কিন্তু এখনো। তারপরে থাকতো নেভার, এভার নেভার। এটার মানে, এবার মানে কখনো, এবার মানে হচ্ছে কখনো। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, গিয়েছো কখনো? এই যে এই ধরনের শব্দ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর আমি কখনো যাই নাই, নেভার মানে কখনো না, আমি কখনো যাই নাই। তারপরে শব্দ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শব্দ থাকে রিসেন্টলি, রি রিসেন্টলি। রিসেন্টলি মানে কি সম্প্রতি, অথবা লেটলি। লেটলি মানে সম্প্রতি, মানে কিছুদিন আগে যেটা ঘটে গেছে। তারপরে থাকে বিফোর, পূর্বে আমি এটা করেছি, পূর্বে আমি এটা করেছি। এখন এই শব্দগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। এই শব্দগুলো, এই শব্দগুলারও জাপানিজ আছে, ওইগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটার অর্থ আমি ভাত খেয়েছি হবে নাকি আমি ভাত খেয়েছিলাম হবে। এগুলো আপনারা বুঝতে পারবেন এই ধরনের শব্দগুলা দেখে, অথবা আপনি পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝতে পারবেন। যেমন বাসায় গেছেন, আপনার বাড়ির মালিক বলতেছে যে তুমি কি টাকা জমা করেছো, তুমি কি টাকা জমা ডিপোজিট টাকা জমা করেছো, ও জিজ্ঞাসা করলো, তখন ও কিন্তু, তখন আপনি এইভাবে নিবেন। বা আপনি আপনি খেয়েছেন কিনা আপনাকে জিজ্ঞাসা করলো, তো তখন আপনি বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বলতেছে। আপনি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন যে কোন সময় প্রেজেন্ট পারফেক্টের অর্থ আপনি নিবেন, প্রেজেন্ট পারফেক্টের অর্থ কোন সময় নিবেন, আবার কোন সময় পাস্টের অর্থ নিবেন, কোন সময় পাস্টের অর্থ নিবেন, আপনি বুঝতে পারবেন। এগুলা থিওরিটিক্যাল আলাপ, এখানে এত বেশি আলাপ করলে এটা বোরিং লাগবে। আমরা সরাসরি উদাহরণে যাই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আপনারা বুঝতে পারবেন, সমস্যা না। এখন দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি। আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছিলাম যে টপিক, টপিকের সাথে একটা ওয়া পার্টিকেল, তারপরে অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টের সাথে একটা ও পার্টিকেল, তারপরে ভার্ব, ভার্বের কোন ফর্ম, ভার্বের মাস ফর্ম, ভার্বের মাস ফর্ম, অথবা দেশ, অথবা দেশ। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, ফিউচার ইনডিফিনিট। এখন পাস্ট, পাস্টের গঠন কি, পাস্ট, পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, এটার গঠনটা কি তাইলে? প্রেজেন্ট পারফেক্ট, এইটার স্ট্রাকচারটা ওইরকমই। ওটা কি, প্রথমে টপিক, টপিক, তারপর টপিকের সাথে একটা ওয়া পার্টিকেল, তারপরে বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টও কিন্তু থাকতে পারে, কিন্তু আমরা বলে নিছি কিন্তু আগে যে আমরা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক অবজেক্টকে ওমিট করে রাখছি। আমরা যত আলাপ করবো সব বস্তুবাচক অবজেক্ট নিয়ে, কারণ ব্যক্তিবাচক অবজেক্ট আনলেই একটা নি অথবা ও পার্টিকেল এগুলা দিতে হবে। দুইটাই বসে, নি পার্টিকেলে বসে, ও পার্টিকেলে বসে, কোথায় কোনটা, কোথায় কোনটা বসে এটা বোঝানোর জন্য আমাদের একটা ক্লাসে আছে, ওই ক্লাসের পরে থেকে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করবো, তার আগে ব্যবহার করব না। তাহলে টপিক, তারপরে ও পার্টিকেল, তারপরে অবজেক্ট, অবজেক্টের সাথে ও পার্টিকেল, তারপরে ভার্ব। এখন ভার্বের কোন ফর্ম, এই যে প্রেজেন্ট টেন্সে আমরা, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে আমরা বলেছিলাম মাস, এটা পাস্টে হয়ে যাবে মাসতা, মাসতা, মাস হয়ে যাবে মাসতা। ভার্বের যেটা যেখানে মাস আছে ওইটা মাসতা হয়ে যাবে। অথবা দেশতা, দেশ হয়ে যাবে দেশতা। এটা হচ্ছে কেন, দেশ হয়ে যাবে দেশতা, দেশ হয়ে যাবে দেশতা,
মাছ হয়ে যাবে মাস্তা। যেমন আমরা বলছিলাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই বা আমি ভাত খাবো। আমরা বাক্য লিখছিলাম ওয়াতাশি ওয়া গো গোহান ও তাবে মাছ। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খেয়েছি। এটার কি হবে? তাহলে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়ে খেয়েছি। এটার মানে তো আমি ভাত খাই। আমি ভাত খাই অথবা খাবো। আর আমি ভাত খেয়েছি অথবা খেয়েছিলাম, খেয়েছি অথবা খেয়েছিলাম, তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া গো গোহান ও তাবে। রুটটা ঠিক থাকবে, রুট পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে, রুট কিন্তু ঠিক থাকবে, রুট পর্যন্ত বা স্টিম ঠিক থাকবে, মাস পরিবর্তন হয়ে যাবে মাসতা। মাসতা। আমি ভাত খেয়েছিলাম, মাছ হয়ে যাবে মাসতা। এখন একটা দেশ দিয়ে একটা বাক্য বলি, দেশ দিয়ে একটা বলি। যেমন যেমন আমরা ছিলাম নারা বিখ্যাত শহর, নারা বিখ্যাত, নারা বিখ্যাত, হয় ক্রিয়া আছে হয়। তাহলে আমরা নারা বিখ্যাত, তাহলে আমরা এটা কিভাবে লিখতাম? আমরা লিখতাম নারা ওয়া, বিখ্যাত হচ্ছে ইউমে, ইউ ইউমে দেশ, নারা বিখ্যাত। তাহলে এটা যদি পাস্ট হইতো পাস্ট, তাহলে নারা হয়ে ছিল বিখ্যাত, তাহলে আমার এই হচ্ছে নারা ছিল বিখ্যাত, বিখ্যাত, নারা ছিল বিখ্যাত। এই বাক্যটা তখন আমরা কেমনে লিখতাম? দেশ হয়ে যেত দেশটা, তাহলে নারা, নারা অ ইউ মে, দেশ হয়ে যাবে দেশটা, নারা বিখ্যাত ছিল। এখন এটা তো গেলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্সের না বোধক আমরা এখনো করি নাই। এখন আমরা আরেকটা আমরা প্রশ্নবোধক কিভাবে করব? প্রশ্নবোধক, তাহলে এখানে দেখেন, প্রশ্নবোধক ওই আগের মতোই, শুধু লাস্টে কা দিয়ে দিবেন। আমি ভাত খেয়েছিলাম, তাইলে ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাস্তা। তাহলে আমি ভাত খেয়েছিলাম কি, শুধু লাস্টে একটা কা লাগাই দিয়ে তারপরে মারু দিবেন। তাহলে আমি ভাত খেয়েছিলাম কি ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাস্তা কা, ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাস্তা কা, শেষে লাস্টে একটা কা লাগাই দিবেন। তাইলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য হয়ে যাব। এইটা নারা বিখ্যাত ছিল কি, নারা বিখ্যাত ছিল কি, যদি প্রশ্ন করি, এই যে মারু তুলে দিয়ে দেশটা এনে একটা কা লাগাই দিবেন, পরে মারু দিবেন, তাইলে প্রশ্ন হয়ে গেল যে নারা ওয়া ইউমেই দেশটা কা, দেশটা কা, নারা বিখ্যাত ছিল কি, নারা ওয়া ইউমেই দেশটা কা, নারা বিখ্যাত ছিল কি, একটা কা লাগাই দিলে প্রশ্ন হয়ে গেল। আছে, এইভাবে আপনারা নিজে নিজে বাক্য লিখবেন। ভার্ব তো আপনারা জানেনই, ভার্ব আপনারা জানেন, আপনারা নিজে নিজে বাক্য লিখে লিখে প্র্যাকটিস করে গ্রুপে দিবেন। ঠিক আছে? তাহলে আজ আর বাড়াবো না, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।